নিজেকে রেডি করে ফেলেছি, ব্যাগগুলো সব গুছিয়ে ফেলেছি, আর এদিকে আমাদের গাড়িও চলে এসেছে। এবার এক এক করে আমাদের যত ব্যাগগুলো আছে সব গাড়িতে তুলে দিব। আর তোমার দাদাভাই ওখানে লাস্ট একবার ঘরের মধ্যে সব কিছু চেক করে দিচ্ছে, সব ঠিকঠাক মতন বন্ধ হয়েছে কি হয়নি। কেন কি 3-4 দিন আমরা বাড়িতে থাকবো না, আমরা যাচ্ছি ঘুরতে। গুড মর্নিং বন্ধুরা, দেশমিতা ভক্তা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি। কেন কি আজকে হচ্ছে আমাদের আজকের থেকে আমাদের ট্রিপ শুরু হচ্ছে। প্রচণ্ড এক্সাইটেড, তার সাথে না ভয়ও লাগছে। কেন কি আবার অনেক দিন পরে 4 হুইলারে জার্নি করবো তো, আর আমার না প্রচণ্ড ভমিটিংয়ের প্রবলেম হয়, ওইটা নিয়ে একটা টেনশন আছে। কিন্তু চলো, কোনো ব্যাপার না, কুছ পানে কে লিয়ে কুছ খোনা ভি পড়তা হ্যায়। কোথায় যাচ্ছি, কি করব না করব, এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা জানার জন্য অবশ্যই আমার ব্লগসগুলো ফলো করতে হবে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবে। তাহলে সাথে থাকো, দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের তো গুছানো কমপ্লিটই হচ্ছে না, আর এদিকে আমি এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি যে কখন গাড়িতে বসবো, কখন গাড়ি স্টার্ট হবে। লাস্টে তোমাদের দাদা ভাইকে বকা দিয়েছি, বকা দেওয়ার পরে এই যে এখন গাড়িতে গিয়ে বসছে। আর আমাকে তো বসতে হবেই গাড়িতে, নাহলে পরে কী করে স্টার্ট হবে জার্নি। তাই আমিও বসে পড়লাম গাড়িতে। চলে এসেছি রোহিণীতে। এখানে এবার আমরা একটু ব্রেকফাস্ট করব, কেন কি সকালবেলা সেরকম কিচ্ছু খেয়ে বেড়াইনি, শুধু 1 কাপ চা খেয়েছি। এবার চা খেয়ে কতক্ষণ থাকা যায়, আর রোহিণীর পরে না আমরা সেরকম কোথাও কোনো খাওয়ার দোকানও পাবো না, তাই এখানেই স্টপ হলাম, এখানে একবার খাওয়া দাওয়া করব। ছেলে ব্রেকফাস্টে নিয়েছিল ওয়াই, আর ছেলের বাবা নিয়েছিল রুটি সবজি। আমি আমার নিজের জন্য আলাদা করে কোনো কিছু অর্ডার করিনি, আমি দুজনের খাওয়ার থেকেই ভাগ বসিয়েছি। এটার মধ্যে একটা আনন্দই আলাদা, জানো। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরালাম। রান্নাটা খুব সুন্দর ছিল, প্লেন সাদা রুটি, তার সাথে একটু সয়াবিনের তরকারি, একটু শাক আর ডাল। আর আমার ছেলে খেয়েছে, তো দেখেইছো বাই ছেলের সাথে আমি বাবার থেকেও খেয়েছি, ছেলের থেকেও খেয়েছি। দারুণ রান্না ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে টয়লেট সব কমপ্লিট করে এবার আবার গাড়িতে বসে যাচ্ছি, আবার জার্নি স্টার্ট করতে হবে। এই আমার চিপসের প্যাকেট, একটা চিপসের প্যাকেট আর একটা জলের বোতলে নিয়ে নিয়েছি। দেখো আমার অ্যাসিস্ট্যান্ট, নতুন অ্যাসিস্ট্যান্ট আমার। প্রচন্ড রোদ এখানে। এই টাওয়ারটা দেখলেই বুঝে যাবে যে আমরা এখন কার্শিয়ংয়ে আছি। পাহাড়ের গায়ে লেগে থাকা এই ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বলতে পারো এই ছোট্ট শহরটা আমার খুব প্রিয়। যখনই আমরা ছুটি পাই হাজব্যান্ড ওয়াইফ আমরা এখানে চলে আসি ঘুরতে। তবে এখানে কোনো সময় শ্যুট করা হয়নি আমার। নেক্সট টাইম যদি কোনো সময় আসি অবশ্যই তোমাদের জন্য শ্যুট করব, এই শহরটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে। গল্প করতে করতে চলে এসেছি মানেভঞ্জন। এবার এখানে আমাদেরকে গাড়িটা ছেড়ে দিতে হবে, কেন কি এখান থেকে আর এই গাড়ি নিয়ে যাওয়ার আমাদের পারমিট নেই। এখানে আমাদেরকে পারমিট বের করতে হবে, এখানকার গাড়ি নিতে হবে, নিয়ে তারপর আমাদেরকে সন্দকপুর জার্নি শুরু করতে হবে। এখানে না প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা সবাই নিজেদের জ্যাকেটগুলো পরে নিলাম। পরে নিয়ে এবার চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে হচ্ছে পারমিটটা রেডি করতে হবে, কিন্তু এখানে কেউ নেই, তাই আমি চলে গেলাম একটা লোকাল মোমোর দোকানে। এখানে একটু মোমো খাবো। মোমো মিলেগা? चिकन मोमो। চিকেন মোমো ভেজ নেই बेस नहीं। চিকেন মোমো হবে, খাবা? চিকেন বানা দিজিয়ে 2 প্লেট 2 প্লেট। প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটুখানি একটা দোকানের মধ্যে চলে আসলাম, এখান থেকে একটু মোমো খাবো। আন্টিকে বললাম 2টো চিকেন মোমো বানিয়ে দিতে। মোমোটা না বেশ দারুণ ছিল, ঘরোয়া টাইপের ছিল, খুব একটা ডালডা কিংবা তেল ছিল না মোমোটার মধ্যে। আর ঠান্ডা জায়গায় গরম গরম মোমো খাওয়ার একটা আনন্দই আলাদা। এটা হলো এখানকার ঐতিহ্য, ল্যান্ড রোভার গাড়ি। জানো সন্দকপুর আরও একটা নাম আছে, সেটা হচ্ছে দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স। এই ল্যান্ড রোভার গাড়িটা আমাদের জন্য আনা হয়েছে। যদি আমরা ল্যান্ড রোভার নিই তাহলে পরে হচ্ছে এটাতে বসে যাব আমরা। আমার তো দেখেই মন খুশি হয়ে যাচ্ছে যে আমি ল্যান্ড রোভার গাড়ি দেখলাম। তোমাদের দাদা ভাইকে না কোথাও খুঁজে পাচ্ছি না, তাই যে একটা দোকানে দাঁড়িয়ে গেছি, মনের দুঃখে চিপস খাবো এখন। খিদাও পেয়েছে, মোমো খেয়েছি, জল তো খাচ্ছি না, কেন কি বাই চান্স জল খেলে যদি আমার বমিট হয়ে যায়, সেই ভয়ে জল খাচ্ছি না, মাজা খাচ্ছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি, একটা চিপসের প্যাকেট নিলাম। মা ছেলে এবার চিপস খাবো, তোমার দাদা ভাই আসলে তারপর রওনা দিব। দেখি কি গাড়ি পাই, ল্যান্ড রোভার পাই কি পাই না।
দে না, যেটা আমাকেও দে। ওখানে তো চিপসও ঠান্ডা, মনে হচ্ছে যেন চিপসও যেন ফ্রিজের থেকে বার করেছি। এখন এই পুলিশ বুথে দাঁড়িয়ে আমি হচ্ছে ফর্ম ফিল আপ করছি। এখান থেকে তোমাকে একটা ফর্ম দেওয়া হবে ফিল আপ করার জন্য, আর তার সাথে দেওয়া হবে একটা রেজিস্টার, ওটাও ফিল আপ করতে হবে। এই দুটো ফিল আপ করার পরে তারপর হচ্ছে তোমার হাতে পারমিট দেওয়া হবে সান্দাকপো যাওয়ার জন্য। এই যে আমাদের যাওয়ার টিকিট কনফার্ম হয়ে গেল। এবার হচ্ছে আমরা গাড়িতে উঠবো। ল্যান্ড রোভারে ওঠার প্রচণ্ড ইচ্ছা ছিল, ল্যান্ড রোভার নিয়েও এসছে ওরা ল্যান্ড রোভারে যাওয়ার জন্য, কিন্তু তোমাদের দাদাভাই ল্যান্ড রোভারে উঠবেন না, উনি হচ্ছেন ঝাঁকি খেতে খেতে যেতে পারবেন না। মানে এত দূর আসার বলতে গেলে আমার ব্যর্থই হলো, আমার ব্যর্থই করলো তুমি আসাটা। ল্যান্ড রোভারই তো চললাম না, ল্যান্ড রোভারের দেশে এসে ল্যান্ড রোভার চললাম না, এটা কোনো কথা হইল? চলো তোমাকে শুয়ে শুয়েই নিয়ে যাব। উনি বমি করে ফেলছেন তো একবার, এখন উনি শুয়ে শুয়েই যাবেন। চলে এসেছে আমাদের গাড়ি। আমরা যাচ্ছি হচ্ছে বোলেরোতে করে। এখানে দুটোই গাড়ি চলে, হয় ল্যান্ড রোভার না বোলেরো, অন্য কোনো গাড়ি এখানে চালানো যায় না। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিল, নাম ছিল, দাঁড়াও বলছি, চেম্বা থাপা। খুব ভালো মনের মানুষ ছিল। অ্যাকচুয়ালি পাহাড়ের প্রতিটা মানুষই খুব ভালো মনের হয়। একটা জরুরি কথা, এখানে যখনই আসবে সাথে করে আধার কার্ড আর কয়েক কপি জেরক্স অবশ্যই নিয়ে আসবে, কেন কি এখানে প্রতিটা জায়গায় জায়গায় তোমাকে তোমার আধার কার্ড শো করতে হবে। এবার এখানে একটু আমরা দাঁড়াবো, কেন কি এখান থেকে আমরা সিঙ্গালীলার টিকিটটা নেব। সিঙ্গালীলার টিকিটটা না নেওয়া অবধি আমরা এগোতে পারবো না। এই হচ্ছে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের গেট। এবার এখান দিয়ে আমরা ঢুকে গেলাম ভেতরে। এখান থেকে শুরু হলো আমাদের সান্দাকপো জার্নি। আর সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের টিকিট নেওয়ার জন্য পড়েছিল হচ্ছে আমাদের মাথা পিছু 480 টাকা করে। এই টিকিটটা তোমাদেরকে সাথে রাখতে হবে, কেন কি এটাও কিন্তু আর্মি বুথে চেকিং হবে। এই টিকিটটা যদি তোমরা না শো করতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে আবার ব্যাক পাঠিয়ে দেওয়া হবে, তাই এই টিকিটটা যত্ন করে রাখবে সাথে। এটা হচ্ছে চিত্রে, আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে এখন চিত্রেতে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। এখানে এত হাওয়া চলছে, আর সেই হাওয়ার এত শব্দ যে নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছি না। তার মধ্যে তো হাত পা জমে একদম বরফ হয়ে যাচ্ছে, জ্যাকেট পরেছি তাও হাত পা জমে যাচ্ছে। আবার রওনা দিয়ে দিলাম সান্দাকপুর উদ্দেশ্যে। ড্রাইভার দাদা বললো আজকে আর আমরা কোনো স্পট দেখবো না, কেন কি আমাদের অনেক বেলা হয়ে গেছে। এবার আমরা যদি স্পট দেখতে দাঁড়াই তাহলে পরে রাত হয়ে যাবে। তার জন্য কালকে যখন আমরা ব্যাক করব তখন হচ্ছে আমরা স্পটগুলো সব দেখতে দেখতে আসবো। তা আমরাও চিন্তা করলাম ঠিক আছে, আজকে তো রাত হয়ে গেছে, তো আমাদের রাস্তাটাও খুব একটা ভালো না। রাস্তাটা মানে খুবই বলতে গেলে উবড় খাবার টাইপের রাস্তা। একবার গাছগুলো দেখো, দেখো গাছগুলোর গায়ের মধ্যে না কেমন যেন এক ধরনের শ্যাওলা পড়ে গেছে। দেখে মনে হচ্ছে এক একটা গাছের বয়স তাও প্রায় 100 বছর তো হবেই। আমাদের এই পাহাড়ের জঙ্গলে শুধু পুরনো পুরনো গাছ না, যদি ভাগ্য ভালো থাকে না তোমার, তাহলে পরে তুমি অনেক রকমের জন্তু জানোয়ারও দেখতে পারবে। জানো, আমাদের ভাগ্য সত্যিই ভালো ছিল, মানে যেটা মানুষ পয়সা দিয়ে দেখতে পারে না সেটা আমরা বিনা পয়সায় দেখেছি আজকে। হঠাৎ আমাদের চোখে পড়লো একটা রেড পান্ডা। আমরাও সঙ্গে সঙ্গে গাড়ির থেকে নেমে গেলাম রেড পান্ডা দেখার জন্য। ওই দেখো গাছের মধ্যে অনেক উপরে ছিল, জুম করে দেখতে হয়েছে। জানি না কতটা দেখা যাচ্ছে, স্পষ্ট হচ্ছে কি হচ্ছে না, তবে যতদূর আমি চেষ্টা করেছি মানে তোমাদের জন্য আমি শ্যুট করেছি। ওই দেখো রেড পান্ডা, দেখেছো? এটা কিন্তু খুব রেয়ার, মানে সবসময় দেখা যায় না। লেপার্ডও তাও মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু রেড পান্ডা একেবারেই দেখা যায় না। আমি লাইফে প্রথম মানে এরকম ন্যাচারাল দেখছি। আমি যতবার দেখেছি জুতেই দেখেছি রেড পান্ডা।
চলে এসেছি আমরা টুমলিংয়ে। এখানে আমাদের গাড়িটাকে একটু স্টপ দেওয়া হলো, কেন কি ইঞ্জিনটা গরম হয়ে গেছে, ইঞ্জিনকেও একটু রেস্ট দিতে হয়। তো এখানেও এসে আমরা একটুখানি থুকপা অর্ডার করে দিলাম। এখানে একটু গরম গরম থুকপা খেলাম, খেয়ে তারপর আবার আমরা রওনা দিলাম। এত দূর অবধি বেশ ভালোই যাচ্ছিল, বেশ এনজয় করতে করতে আসছিলাম। তারপর এখান থেকেই শুরু হলো আমাদের বিপদের কাহিনী। রাস্তার অবস্থা তো খুবই মর্মান্তিক। যতদূর অবধি ইন্ডিয়ার রোড ছিল ততক্ষণ অবধি মানে রোডটা বেশ ভালোই ছিল। তারপর এখান থেকে শুরু হলো ইন্ডিয়া নেপাল, ইন্ডিয়া নেপাল, এভাবে আমরা যাব। আর এখান থেকে শুরু হলো মানে আমাদের মানে বিশাল বিপদ। এটা হচ্ছে কালপোখরি। ভেবেছিলাম আগামীকালকে দেখব, কিন্তু আমাদের আর দেখা হয়নি। এখানে রাস্তা বলতে একদমই কিচ্ছু নেই, খালি মাটি আর বোল্ডার, খালি মাটি আর বোল্ডার। আর যখন গাড়িটা টার্ন নিচ্ছে তখন তো মনে হচ্ছিল যেন প্রাণটা একদম গলার মধ্যে চলে এসছে, যে কোনো সময় বেরিয়ে যাবে। কিছুক্ষণ আগেও খুব এক্সাইটেড ছিলাম যে আমরা পশ্চিমবঙ্গে সবথেকে উচ্চতম শৃঙ্গে পাড়ি দিতে চলছি। এখন পরিস্থিতি এমন হয়ে গেছে মনে হচ্ছে যেন ছেড়ে দেমা প্রাণে বাঁচি, এরকম রাস্তার অবস্থা। মানে রীতিমতন ঝাঁকি খেতে খেতে যাচ্ছি, আর রোড দেখলে তো ভয় পেয়ে যাবে। আর তার মধ্যে হচ্ছে আমরা এখন নেপালের রাস্তা দিয়ে যাচ্ছি, তার জন্য হচ্ছে আমাদেরকে এখানে একটা রোড ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে ইন্ডিয়ান কারেন্সির 100 টাকা। এটা প্রতিটা গাড়িকেই দিতে হবে, নাহলে পরে এই রাস্তা ইউজ করতে দেবে না ওরা। তো এখানে আমরা রোড ট্যাক্সটা দিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাস্তা খুবই জঘন্য, খুবই জঘন্য, মানে বলার কথা না। মানে বিশাল বড় সাহস থাকতে হবে মনের মধ্যে, তাহলে পরেই তুমি একমাত্র সান্দাকপু যেতে পারবে। এছাড়া সান্দাকপু যাওয়া তোমার পক্ষে সম্ভব না। আমাদের ইন্ডিয়ারও একটা রাস্তা আছে সান্দাকপু যাওয়ার জন্য, কিন্তু ওটা না ইউজ করার পারমিশন নেই। তার জন্য এই নেপালের রাস্তাটাই সবাইকে ইউজ করতে হয়। আরও একটা জরুরি কথা, ছোট বাচ্চা আর বয়স্ক মানুষ নিয়ে সান্দাকপু আসার রিস্ক কোনো সময় নেবে না। অ্যাটলিস্ট আমি তো বলবো কোনো মতেই নেবে না। কেন কি আমার মনে হয় না ছোট বাচ্চা আর বয়স্ক যারা আছে তারা এখানকার ওয়েদারটাকে নিতে পারবে বলে। কেন কি এখানকার ওয়েদারটা খুবই ঠান্ডা, আর তার মধ্যে তোমার অক্সিজেন লেভেল খুবই কম। আমাদেরকে নিঃশ্বাস নিতেও খুব প্রবলেম হচ্ছিল এখানে। এবার তোমাদেরকে সব জরুরি কথাগুলো বলি। সান্দাকপুতে যদি এসে তোমাদের থাকার ইচ্ছে থাকে তাহলে পরে হোমস্টে আগের থেকেই বুকিং করে নিবে। কেন কি সান্দাকপুতে খালি দুটো মাত্রই হোমস্টে আছে, আর ইন্ডিয়ার থেকে গেস্ট আসলে পরেও সেই ওই দুটো হোমস্টেতেই থাকতে হবে, নেপাল থেকে আসলে পরেও সেই দুটো হোমস্টেতেই থাকতে হবে। এছাড়া তোমার কাছে আর কোনো উপায় নেই। আর সান্দাকপুর হোমস্টেগুলো নেওয়ার থেকে আমি না নেওয়াটাই বেশি বেটার মনে করব। কেন কি ওখানে ফ্যাসিলিটি বলতে কিচ্ছু পাবে না তোমরা। মানে ওখানকার টেম্পারেচার হিসাবে যেই ফ্যাসিলিটিগুলো দেওয়া উচিত সেগুলো কিচ্ছু নেই। এবার এখানেই ঘটে যায় আমাদের বিপদ। কেন কি আমরা আগের থেকে হোমস্টে বুকিং করিনি, আর এখানে দুটো মাত্র হোমস্টে। যে এখানে হোমস্টে বুকিং হয়ে গেছে বলে আমরা অন্য কোথাও গিয়ে হোমস্টে নিব সেটা আমাদের কাছে অপশান নেই। এবার হোমস্টে তো আমরা বুকিং পেলাম না এখানে। আর যাও রুমগুলো দেখলাম, দেখে আমাদের পছন্দ হলো না। কেন কি এখানে হচ্ছে সব মানে 4-5 জনের যে রুমগুলো আছে ওগুলোতে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম আছে, আর যেই 1-2টো মানে ছোট ফ্যামিলির জন্য রুম রেখেছে ওদের কাছে অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম নেই, কমন ল্যাট্রিন বাথরুম ইউজ করতে হবে। আর তার মধ্যে আবার ল্যাট্রিন বাথরুমে জল ইউজ করা যাবে না, আর তার মধ্যে কোনো রকম কোনো ফ্যাসিলিটিও দিচ্ছে না টেম্পারেচারের জন্য। তো বাধ্য হয়ে আমরা সান্দাকপুতে আর রুম নিতে পারলাম না, আমাদেরকে হচ্ছে ব্যাক টুমলিং যেতে হলো। এবার ব্যাক টুমলিং যাওয়াটাও এখন বিশাল বিপদের একটা ব্যাপার হয়ে গেছে। কেন কি রাত হয়ে গেছে, আর রাস্তার পরিস্থিতি তো দেখেইছো। আর আমাদের পারমিটটাও নষ্ট হলো। কেন কি একবার আমরা সান্দাকপু ঘুরে নিয়েছি, আমরা কিন্তু ব্যাক আবার সান্দাকপু যেতে পারবো না। তো ওখানেও আমাদের একটা মানে বিশাল হ্যাপা হয়ে গেল। এবার ব্যাক আবার আমরা যাচ্ছি টুমলিংয়ে। মানে রাস্তার অবস্থা মানে আমরা রীতিমতন ঠাকুরের নাম নিতে নিতে যাচ্ছিলাম যে কোনো মতন আমরা টুমলিং পৌঁছে যাই, পৌঁছে গিয়ে হোমস্টেতে উঠে যাই। এতটা আমাদের মানে অবস্থা খারাপ ছিল। সান্দাকপু ঘুরতে এসে যে এরকম বিপদে পড়বো ভাবতেও পারিনি। এখন কটা বাজে জানো? 7:30 কি 7:45 বাজে। সেই সকাল 8টা থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, এখনও জার্নি করে যাচ্ছি। সান্দাকপুতে রুম পাইনি, খালি দুটো মাত্র হোমস্টে জানো ওখানে, রুম পাইনি। আবার ব্যাক টুংলুতে আসছি, এসে এই যে এখানে রুম নিলাম। এবার রাতের খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যা হবে কালকে সকালবেলা দেখা যাবে। রুম টুরও কালকে সকালবেলায় দিব। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এভাবে আমাকে ভালোবাসতে থাকো। চলো টাটা, গুড নাইট।